আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রথম সেমিস্টার। আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রি অধ্যায় 2। তো এই অধ্যায়টা হচ্ছে তোমাদের কই গেল বইটা দেখি, অধ্যায়টার নাম কি? প্রতীক যোজনী সংকেত, না? হ্যাঁ, অধ্যায়ের নাম হচ্ছে প্রতীক যোজনী সংকেত। তো এর আগে কিন্তু একটা সপ্তম অধ্যায়ের ক্লাস দেওয়া আছে আপলোড, দেন আজকে আবার দ্বিতীয় অধ্যায় করতেছি। তো আজকে হুট করে লাইভে আসে, একটু টাইম পেলাম, এই কারণে ছোটো একটা অধ্যায়, এই অধ্যায়টা তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো, এই কারণে আজকে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আবার সিরিয়াল মেনটেন করে যে অধ্যায়গুলো বাকি আছে সেই অধ্যায়গুলো ক্লিয়ার করে দেওয়া হবে। তো বর্তমানে লাইভে কে কে যুক্ত আছো সবাই একটু রেসপন্স করো যে আজকের লাইভটার সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর টাইটেলে দেখতেই পাচ্তেছো যারা ফ্রি ক্লাসটা দেখতেছো, তো যারা শেয়ার করবে, হ্যাঁ, তারপর রেসপন্স করবে, তাদের জন্য আমাদের যে স্পেশাল হ্যান্ড নোটসটা রয়েছে কেমিস্ট্রির, আর যে সাজেশনের যে পিডিএফটা আছে সেগুলো আমি ফ্রিতে দিয়ে দেবো। হ্যাঁ, তো আমার সাজেশন এবং হ্যান্ড নোটসগুলো যদি ফলো করো 100% তোমরা কেমিস্ট্রিতে প্লাস পাবা, এটা মাথায় রাখি। শুধু কেমিস্ট্রি না, আমি কিন্তু ম্যাথের বেসিক ইলেকট্রিসিটি, ফিজিক্স, ইংলিশ, বাংলা সবগুলোরই দিয়েছি। যারা পাও নাই মেগা ক্লাসে অ্যাটেন্ড হবা এবং মেগা ক্লাসে রেসপন্স করবা, কমেন্ট করবা, সেখান থেকে আমি তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, তো সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, সবাই যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দেবো। তো তার আগে আমি তোমাদের সাজেশনটা দিয়ে দিই, ততক্ষণে তোমরা শেয়ার করো আর সবাই যুক্ত হয়ে যাক। আমি জাস্ট সাজেশনটা দিয়ে দিই, মানে এই 2 অধ্যায় থেকে অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক কী কী প্রশ্ন হয়ে থাকে সেগুলো একটু আমি দাগাই দিই, তোমরা দাগায় নাও, দেন আমরা ক্লাসটা শুরু করে দেবো আর কি। যে মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে এগুলো তোমাদের ভাইয়া বোঝাই দিবে। হ্যাঁ, আচ্ছা, কে কেমন আছো, কোন পলিটেকনিক থেকে দেখতেছো এটাও একটু কমেন্ট করে জানো। হ্যাঁ, লাইভও দেখো, কমেন্টও করো, রেসপন্স করো, শেয়ার করো। তোমরা রেসপন্স করলে আমরা বুঝতে পারি যে স্টুডেন্টগুলো দেখতেছে ক্লাসটা, হ্যাঁ, বুঝাইতে সুবিধা হয় আর কি। তো যদিও আমি পিডিএফটা দিয়ে দিয়েছি, তারপরও যারা পাও নাই এখান থেকে দাগাই নিতে পারো। অতি সংক্ষিপ্ত থেকে শুরু করি নাকি? অতি সংক্ষিপ্ততে যাদের এই বইটা আছে, যাদের এই বইটা হক, এই বইটা যাদের আছে তাদের সাথে সিরিয়ালগুলো মিলবে। তোমরা পড়বা হচ্ছে 1, 2, 3, 4। আমি বলে দিই, আসলে ওভাবে বললে হবে না। তোমরা পড়বা হচ্ছে যৌগমূলক বলতে কি বোঝায়, যদি কেউ বুঝতে না পারো বুঝাই দিবে, সমস্যা নেই, তোমরা কমেন্ট করবা। হ্যাঁ, তারপর এই যে আয়রনের সুপ্ত যোজনী কীভাবে বার করতে হয়, হ্যাঁ, এটা দাগাই নিবা। দেন কি আছে, সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড যৌগ দুটির আণবিক সংকেত লেখো। এই যে এই জিনিসগুলো কীভাবে লিখতে হয় এগুলো কিন্তু একটু পরেই আলোচনা করা হবে। হ্যাঁ, তারপর সালফারের সুপ্ত যোজনী বের করো, এগুলো বার করে শিখবে, কারণ এগুলো থেকে 100% তোমরা এই অতিসীমিত 2 মার্ক কমন পাবা কি পাবা। আজকের ক্লাসটা যারা দেখবা শুধু অতিসীমিত থেকে, সংক্ষিপ্ত হওয়ার রচনা তো আছেই। তারপরে এগুলো আর কি, তারপর সোনা পারদের লেটিন নামে, এগুলো তোমরা পারবা, সমস্যা নেই। পটাশিয়াম ডাইক্রোমেটের রাসায়নিক ও গাঠনিক সংকেত। অনেকে কিন্তু গাঠনিক সংকেত পারে না, যারা ক্লাস 9-10-এ সায়েন্স নিয়ে পড়ছো, পরে ডিপ্লোমাতে আসছো। তো যদি একটু ভালো করে পড়াশোনা করো তাদের কাছে কিন্তু এই বইটা সহজ। হ্যাঁ, এই যে গাঠনিক সংকেতগুলো কিন্তু অনেকে বাইর করতে পারে না, এবং ভাইয়া খুব সহজ করে বোঝাই দিবে। তারপর আর কি আছে, সংক্ষিপ্ত থেকে তোমরা পড়বা হচ্ছে যোজ্যতা কি, যোজ্যতার ইলেকট্রন মতবাদ বর্ণনা করো। যদি বুঝতে না পারো কমেন্ট করো যে ভাইয়া একটু ডিটেলসে বোঝাই দেন। এখান থেকে তোমাদের রচনা আসে না, ভাগ্য ভালো যে এই অধ্যায়টা থেকে রচনামূলক আসে না, শুধু সংক্ষিপ্ত 1-2 পড়বা। হ্যাঁ, আর অতি সংক্ষিপ্ত কয়েকটা পড়বা, জাস্ট কয়েকটা টপিক আর কি, এখানে বেশি বড় একটা অধ্যায় না। রচনামূলক যেহেতু প্রশ্ন আসে না, তোমরা জাস্ট সংক্ষিপ্ত থেকে 3 মার্ক আর অতি সংক্ষিপ্ত থেকে পাবা 2 মার্ক, মানে 5 মার্ক পাবা এই অধ্যায় থেকে। হ্যাঁ, তো খুব ছোট একটা ক্লাসও হবে, কয়েক মিনিটের। এই ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে করো, তাহলে তোমরা 5 মার্ক 100% কমন পাবা আর কি। হ্যাঁ, তো প্রত্যেকটা মেগা ক্লাসে অ্যাটেন্ড করবা যদি এই বইটাতে প্লাস পেতে চাও। আর টাইটেলে যেটা দেওয়া আছে সবাই ওই কাজটা করো, তাহলে তোমরা পিডিএফ এবং যে হ্যান্ড নোটসটা আছে সেটাও পেয়ে যাবা। হ্যাঁ, তো সবাই মনোযোগ দিয়ে ক্লাস দেখো,
এখন ক্লাস নিবে ভাইয়া, আসেন। হয়েছে? দেবো। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন আজকে ফার্স্ট ইয়ার না, ফার্স্ট ইয়ারদের কেমিস্ট্রি চ্যাপ্টার 2 প্রতীক, যোজনীয় সংকেত এই ক্লাসটা নিব। সবাই আমরা মনোযোগ সহকারে ক্লাসটা করব ইনশাল্লাহ। চ্যাপ্টারটা খুবই ছোট, আমরা শুরু করি প্রথমে প্রতীক দিয়ে। তো শুরু করি আমরা প্রথমে প্রতীক দিয়ে। রিসিভ করে বলেন অনলাইন ক্লাসে ব্যস্ত আছে। হ্যালো, প্রতীক দিয়ে শুরু করতেছি। তো প্রথমে আসি যে প্রতীকের সংজ্ঞা কি। এই প্রতীকের সংজ্ঞাটা প্রথমে আমাদের জানতে হবে। প্রতীক কি? প্রতীক হচ্ছে কোনো মূলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। কোনো মূলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। আমাদের পর্যায় সারণীতে টোটাল মৌল আছে 118টা। এই 118টা মৌলের মধ্যে কিছু কিছু অধিকাংশ মৌল আছে ইংরেজি নামের, আবার কিছু মৌল আছে ল্যাটিন নামের। তো ওটাই বলছি যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। তো প্রতীকগুলো মূলত কিভাবে আমরা লিখে থাকি, এখানে 3টা প্রসেসে লেখা হয়ে থাকে। ক নম্বরে যদি আসি, প্রথমে আসি যে কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর থেকে মৌলগুলোর প্রতীক লেখা হয়। যেমন হাইড্রোজেন, এটার ইংলিশ নামের প্রতীক হচ্ছে এইচ। হাইড্রোজেনের ইংলিশ নামের প্রতীক হচ্ছে এইচ। যেমন নাইট্রোজেন এর ইংলিশ নামের প্রতীক হচ্ছে এন। অক্সিজেন এর ইংলিশ নামের প্রতীক হচ্ছে ও। কার্বন এর ইংরেজি নামের প্রতীক হচ্ছে সি। এরকম বিভিন্ন মৌল আছে যেগুলার ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে তার প্রতীককে প্রকাশ করা হয়। 2 নম্বর, যদি একাধিক মৌলের প্রথম অক্ষরটা একই রকমের হয়, সেক্ষেত্রে আমরা সেগুলো কিভাবে লিখব। যেমন বরণের সংজ্ঞা হচ্ছে বি। বেরিয়ামের সংকেত আমরা কি লিখি? বিই। আবার ব্রোমিনের সংকেত আমরা কি লিখি? বিআর। তো এই ক্ষেত্রে কি করব, যদি একাধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরটা একই হয়, তাহলে প্রথমটা যে সংকেত দিয়ে লিখব সেটা হচ্ছে ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে লিখব। তারপরে যদি ওই অক্ষরে কোনো মৌল আসে, সেক্ষেত্রে আমরা কি করব, তারপরে যে একটা অক্ষর থাকবে, ওই শব্দের শুরুর অক্ষরের পরে যে অক্ষরটা থাকবে সেটা তার পরেরটার পাশে ছোট হাতে দিয়ে লিখতে হবে। যেমন বরণের বি লিখছি, তারপরে আসছে বেরিলিয়াম। বি তো একবার লিখে ফেলছি, আর বি লেখা যাবে না। সেজন্য কি করব, বেরিলিয়ামের পরে যে অক্ষরটা আছে সেটাকে তার পাশে ছোট হাতের দিয়ে লিখতে হবে। যেমন ব্রোমিন, বি তো একবার বরণ দিয়ে হয়ে গেছে, তার জন্য ব্রোমিনের বি লেখার পর তারপরে ও আর আছে, আরটাকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে লিখে প্রকাশ করব। এরকম বিভিন্ন মৌল আছে, যেমন বিসমাত আছে, বিসমাতের সঙ্গে হচ্ছে বিআই, এভাবে লিখতে হয়। গ নাম্বার আরেকটা আছে, সেগুলা হচ্ছে লেডিন নাম।
অনেক মৌলের ল্যাটিন নাম আছে, ল্যাটিন নাম অনুযায়ী সেই সংকেতগুলো লিখতে হয়। যেমন সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে সোডিয়াম হচ্ছে এটা ইংলিশ নাম, আর এর ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। নেট্রিয়াম, ওই জন্য সোডিয়ামকে আমরা লিখি Na। এই Na শব্দটা আছে নিট্রিয়াম থেকে, NATRI, বাংলা জানি কি, নিট্রিয়াম। এই নিট্রিয়াম হচ্ছে ল্যাটিন নাম, আর ইংলিশ নাম হচ্ছে সোডিয়াম। তাহলে এই ল্যাটিন নামের সংকেত, নামটা থেকে তার সংকেতটা আসছে Na, সোডিয়াম। এরপরে আছে পটাশিয়াম। পটাশিয়ামের সংকেত হচ্ছে K, আর কে এর পূর্ণরূপ হচ্ছে কেলিয়াম। কেলিয়ামটা হচ্ছে তার ল্যাটিন নাম। তাহলে এরকম সোডিয়াম, পটাশিয়াম, তারপরে আয়রন, কপার, সিলভার, টিন, এগুলা সব হচ্ছে ল্যাটিন নামের সংকেত। তাহলে এই সংকেতগুলো আমরা একটু দেখে নিব সবাই। তা যদি এরকম সংকেত আসে আবার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, তাহলে সেগুলো লিখতে পারবো। তাহলে সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, যার সংকেত হচ্ছে Na। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম, যার সংকেত হচ্ছে K। তাই এই হচ্ছে প্রতীক। এবার আমরা চলে যাব যোজনীতে। যোজনী মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। যোজনী আর কি, যোজনী ও যোজ্যতা। আচ্ছা, অনেকেই মনে করে দুটো একই জিনিস, না, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। প্রথমে আমরা যোজ্যতা সম্পর্কে আলোচনা করি। যোজ্যতাটা কি? যোজ্যতা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে ওই মৌলের ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজ্যতা বলা হয়। কি বললাম? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেই সংখ্যক ইলেকট্রন সংখ্যাকেই, মোট সংখ্যাকেই তার যোজ্যতা বলা হয়। যেমন আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, প্রথমে আমরা গোল করে ইলেকট্রন বিন্যাস করি। এটা হচ্ছে অক্সিজেনের প্রথম শক্তি স্তর, যদি ধরি প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, তারপরে থাকে 8টা ইলেকট্রন, কিন্তু অক্সিজেনের মোট ইলেকট্রন হচ্ছে যেহেতু 8, তাহলে প্রথম শক্তি স্তরে যদি 2টা থাকে তার সর্বশেষ শক্তি স্তরে থাকবে 6টা। তাহলে এই যে 6টা ইলেকট্রন দিলাম, তাহলে এই অক্সিজেনের সর্বশক্তি স্তর হচ্ছে 2 নম্বর শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 6টা ইলেকট্রন, তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে ওই মৌলের যোজ্যতা হচ্ছে তত। তাহলে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে দেখা যাচ্ছে এখানে ইলেকট্রন আছে টোটাল 6টা, তাহলে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 6। এখানে বলতে পারবো অক্সিজেন এর যোজ্যতা হচ্ছে 6 বা 6, যোজ্যতা ইলেকট্রন 6, যোজ্যতা 6। আবার যদি ইলেকট্রন বিন্যাস করি, যেমন ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস করি, ফ্লোরিন হচ্ছে 9। এক ইলেকট্রন বিন্যাস করে প্রথম শক্তি স্তরে থাকবে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 2, 3, 4, 5, 6, 7টা, তাহলে 2 নাম্বার শক্তি স্তর। তাহলে ফ্লোরিনের 2 নাম্বার শক্তি স্তরটাই হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 7টা ইলেকট্রন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন, সেহেতু ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। তাহলে ফ্লোরিনের এর যোজ্যতা কত? 7। ফ্লোরিনের যোজ্যতা হচ্ছে 7। তাহলে এটা অনেক সহজ বিষয়, সবাই ভালো করে মনে রাখবেন। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ কক্ষপথে মোট যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেই সংখ্যক ইলেকট্রন সংখ্যাকেই ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6, ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7। এরকম করে যেই মৌলেরই যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করতে বলুক না কেন, আমরা প্রথমে ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পর দেখব শেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে। শেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের যোজ্যতা। তাহলে ইলেকট্রন বিন্যাস করে আমাকে এই যোজ্যতা ইলেকট্রনটা বের করতে হবে। এই ছিল যোজ্যতার আলোচনা। এবার আসি যোজনী।
এবার আসি যোজনী। যোজনী কি আছে? আচ্ছা, যোজনীকে মূলত 4টা ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার সক্রিয় যোজনী, 2 নাম্বার সর্বোচ্চ যোজনী, 3 নাম্বার সুপ্ত যোজনী, 4 নাম্বার পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী, তাহলে যোজনীকে মোট 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী, পরিবর্তনশীল যোজনী। এখন এই 4 প্রকার যোজনীর আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী নিয়ে আলোচনা করি। সক্রিয় যোজনীটা কি? কোন একটা মৌলের যৌগ গঠন করার সময়, যৌগ গঠন করার সময় যে যোজনীটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে তার সক্রিয় যোজনী। এই যোজনী পড়তে গেলে আমাদের আগে অনেকগুলো মৌলের যোজনী সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকতে যোজনী সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে, যে কোন মৌলের যোজনী কত, এই সম্পর্কে সবার ধারণা থাকা উচিত, যেহেতু আমরা 9-10 পড়ে আসছি। তাহলে এখানে দেখেন যে সক্রিয় যোজনীটা কি? সক্রিয় যোজনী হচ্ছে কোন মৌল যৌগ গঠন করার সময় যে যোজনীটা ব্যবহৃত হবে ওই যোজনী হচ্ছে ওই মৌলের সক্রিয় যোজনী। যেমন FeCl3 আর FeCl2। এখানে ফেরিক ক্লোরাইড আর ফেরাস ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডে এখানে আয়রনের যোজনী ব্যবহৃত হয়েছে 3 আর এখানে আয়রনের যোজনী ব্যবহৃত হয়েছে 2। তাহলে এখানে এই যৌগের ক্ষেত্রে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 3, এই যৌগের ক্ষেত্রে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2। তাহলে একটা মৌল যৌগ গঠন করার সময় যে যোজনীটা ব্যবহৃত হয়, একটা মৌলের যৌগ গঠন করার সময় যে যোজনীটা ব্যবহৃত হবে সেটাই হচ্ছে ওই মৌলের সক্রিয় যোজনী। তারপরে আসি সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনীটা কি? কিছু কিছু মৌল আছে যাদের যোজনী একাধিক, আবার কিছু কিছু মৌল আছে যাদের যোজনী একটাই। যে সকল মৌলের যোজনী একাধিক সেই সকল মৌলের ক্ষেত্রে তার যে সর্বোচ্চ যোজনীটা থাকবে সেটাই হচ্ছে সর্বোচ্চ যোজনী। যেমন সালফারের যোজনী হচ্ছে 2,4,6, সালফারের যোজনী হচ্ছে 2,4,6। এখানে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। আয়রনের যোজনী আমরা জানি 2,3, এই 3টা হচ্ছে তার সর্বোচ্চ যোজনী। ফসফরাসের ক্ষেত্রে আমরা যোজনী জানি 3,5, এই 5টা হচ্ছে তার সর্বোচ্চ যোজনী। তাহলে যে সকল মৌলের একাধিক যোজনী থাকবে ওই মৌলটার সর্বোচ্চ যোজনীটাই হচ্ছে ওই মৌলের সর্বোচ্চ যোজনী। আর যে সকল মৌলের ক্ষেত্রে একটা করে যোজনী থাকবে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সকল মৌলের ক্ষেত্রে তার যে যোজনীটা আছে ওইটাই তার সর্বোচ্চ যোজনী। এখানে 2 হবে। যে সকল মৌলের ক্ষেত্রে একটা যোজনী সেই সকল মৌলের ওই একটা যোজনীটাই হচ্ছে তার সর্বোচ্চ যোজনী। কথা বোঝা গেছে? এবার আসি সুপ্ত যোজনীটা সবার শেষে আলোচনা করব, কারণ সুপ্ত যোজনীর অনেক হিসাব আছে। এবার আমরা শিখব পরিবর্তনশীল যোজনীটা কি। পরিবর্তনশীল যোজনী যোজনীটা কি? যে সকল মৌলের একাধিক যোজনী থাকবে সেটাই হচ্ছে পরিবর্তনশীল যোজনী। যেমন সালফারের ক্ষেত্রে যোজনী হচ্ছে 2,4,6,
যেমন কার্বনের যোজনী হচ্ছে 2 4, তারপরে যোজনী ধরি তারপরে আয়রনের যোজনী হচ্ছে 2 3, তারপরে ফসফরাসের যোজনী হচ্ছে 3 5। এই যে মৌলগুলো আছে যেগুলার একাধিক যোজনী প্রদর্শন করে সেই সকল মৌলের যোজনীগুলো বলা হয় পরিবর্তনশীল যোজনী। কারণ এখানে 3 হইতে পারে, 5 হইতে পারে, 4 2 4 6 যে কোনো একটা হতে পারে। এই ধরনের যে মৌলগুলো আছে এই মৌলগুলোর ক্ষেত্রে যে যোজনীগুলো আছে এই মৌল যোজনীগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। এবার আমরা আসি সুপ্ত যোজনী। সুপ্ত যোজনীটা মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা মোটামুটি একটা জটিল বিষয়। এটা সূত্রের সাহায্যে আমরা এই সুপ্ত যোজনীটা শিখব। সুপ্ত যোজনী। আচ্ছা, সুপ্ত যোজনীর জন্য একটা সূত্র আছে। সুপ্ত যোজনীর সূত্রটা হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। এটা হচ্ছে সুপ্ত যোজনী বের করার ফর্মুলা। এই সূত্রের সাহায্যে আমরা সবগুলা যে সকল মৌলের সুপ্ত যোজনী বের করতে বলবে সেগুলোর ক্ষেত্রে সহজেই বের করতে পারবো। তাহলে সুপ্ত যোজনীটা কি? যেমন আমি কয়েকটা উদাহরণ দেখি। তাহলে সক্রিয় যোজনীর সংজ্ঞা যদি আসে, সক্রিয় যোজনীর সংজ্ঞা কিভাবে লিখবেন? সক্রিয় যোজনীর সংজ্ঞা এটা থেকে লিখতে পারবেন যে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী থেকে তার সক্রিয় যোজনীর পার্থক্যই হচ্ছে সুপ্ত যোজনী, অথবা বিয়োগফলই হচ্ছে তার সুপ্ত যোজনী। যেমন FeCl3, আমি যদি এটা প্রথমে মৌল লিখি FeCl2 যোগে আয়রনের এর সুপ্ত যোজনী কত? এটা একটু দেখেন, অনেক সহজ বিষয়। তাহলে প্রথমে আমরা ওই যৌগটার দিকে তাকাবো যে এই যৌগটা কি দিছে। FeCl2 যৌগটা হচ্ছে FeCl2 মানে ফেরাস ক্লোরাইড। এখানে আমরা দেখব যে আয়রনের যোজনীটা কত ব্যবহৃত হয়েছে, কারণ আমাকে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে সর্বোচ্চ যোজনী, একটা হচ্ছে সক্রিয় যোজনী। আয়রনের ক্ষেত্রে আমি সর্বোচ্চ যোজনীটা জানি, আয়রনের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। এখন তার সক্রিয় যোজনীটা কত এটা আমাকে বের করতে হবে। তো ওই সক্রিয় যোজনীটা আমি কোথায় পাবো? ওই সক্রিয় যোজনী যৌগতে পাইতে হবে। এই যৌগটাতে সক্রিয় যোজনী তার কত এটা আমরা দেখি, হিসাব করে বের করি। এখানে আমরা জানি কোন একটা একাধিক মৌলসমূহ যখন যৌগ গ্রহণে করে তখন তারা যোজনীসমূহ পরস্পরের মধ্যে বিনিময় করে। তাহলে এখানে আয়রনের যোজনী দেখতে পাচ্ছি 1, আর ক্লোরিনের এখানে লেখা আছে, আয়রনের এখানে লেখা আছে 1, ক্লোরিনের এখানে আছে 2। তাহলে আমরা এখানে বুঝে নিব যে এই 2টা হচ্ছে আয়রনের যোজনী আর এই 1টা হচ্ছে ক্লোরিনের যোজনী। তাহলে এখানে যদি আয়রনের যোজনী এখানে 2 হয়, এখানে যদি এই মৌলের ক্ষেত্রে 2 হয়, তাহলে এই 2টাই হচ্ছে আয়রনের সক্রিয় যোজনী, এই 2টাই হচ্ছে আয়রনের সক্রিয় যোজনী। তাহলে আমরা এখন যদি আয়রনের সুপ্ত যোজনী বের করতে চাই তাহলে কি করব? সর্বোচ্চ যোজনী, তার সর্বোচ্চ যোজনী কত? 3, আর সক্রিয় যোজনী কত? যে সক্রিয় যোজনী 2, এই 2টাকে বিয়োগ করে দিব, বিয়োগ করলে কত হচ্ছে? 1। তাহলে এখানে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 1। তাহলে এখানে 3টা জিনিস জানতে পারতেছি, সেটা হচ্ছে সুপ্ত যোজনী, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী। সেটা কি? আয়রনের কথা বলছে। তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী 3, আয়রনের সক্রিয় যোজনী 2 এবং আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 1। এই 1টাই হচ্ছে আয়রনের সুপ্ত যোজনী, আয়রনের সুপ্ত যোজনী। আরো কিছু মৌল দেখি। যেমন যদি বলে কার্বন ডাইঅক্সাইডে কার্বন এর সুপ্ত যোজনী কত? কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? তাহলে কার্বনের যোজনী আমাকে সবার প্রথম জানতে হবে যে কার্বনের যোজনী কত। কার্বনের যোজনী হচ্ছে 2 আর 4, তাহলে এই 4 হচ্ছে তার সর্বোচ্চ যোজনী। এখন আমাকে লাগবে সক্রিয় যোজনী।
এই সক্রিয় যোজনী পাবো কোথায়? এই যৌগটাতে। তাহলে এখানে দেখি কার্বন আর আছে অক্সিজেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, সেই জিনিসটা হচ্ছে অক্সিজেনের যোজনী আমরা জানি 2, অক্সিজেনের যোজনী আমরা জানি 2। তাহলে এইখানে অবশ্যই অক্সিজেনের যোজনী 2 ব্যবহার হয়েছে। এখন এই 2টা এর কাছে যাওয়ার কথা, কিন্তু এই যৌগতে এখানে আমরা 2 দেখতে পাচ্ছি না। তার মানে কি হচ্ছে, এখানে আমাদের 2 কমন নেওয়া আছে বা 2 দ্বারা ভাগ করানো আছে। তাহলে এই 2টা যদি আমি এখানে লিখে দেই, তাহলে এইখানে অক্সিজেনের তো 2 আছেই, তাহলে এখানে 2 গুণ করলে এখানে কত হয়ে যাবে? তাহলে এখানে হয়ে যাবে 4। তাহলে এখানে কার্বনের যোজনীটা ছিল কত? 4। এই 4 যোজনীটা এখানে চলে গেছে। তাহলে আমরা কি বুঝতেছি যে এখানে অক্সিজেন যোজনী ছিল 2, এই 2টা গেছে এর কাছে, আর কার্বনের যোজনী ছিল 4, 4 গেছে অক্সিজেনের কাছে। তাহলে এই মৌলটাকে কিভাবে লেখা যায়? এটা ছিল C2O4। এখানে যেহেতু এটা 2 দ্বারা, এটা 2 এর গুণিতক সংখ্যা, এখানে 2 কমন নেওয়ার ফলে এটা হয়ে গেছে CO2। এই হয়েছে কার্বন ডাইঅক্সাইড। কোথা থেকে? এই যৌগটা থেকে। তাহলে আমরা এখানে সহজেই বুঝতে পারতেছি, তাহলে কার্বনের এইখানে সক্রিয় যোজনী হচ্ছে 4 আর তার সর্বোচ্চ যোজনীয় হচ্ছে 4। তাহলে কার্বনের যদি সুপ্ত যোজনী নির্ণয় করতে বলে, তাহলে কার্বনের সুপ্ত যোজনীটা কিভাবে নির্ণয় করব? সুপ্ত যোজনী ইকুয়াল টু সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তাহলে সর্বোচ্চ যোজনীটা কত জানি? 4। আর সক্রিয় যোজনীটা কত বের করলাম? 4। তাহলে 4 4 বিয়োগ করলে কত হবে? 0। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সুপ্ত যোজনী, কার্বন ডাইঅক্সাইড না, কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 0। আমরা কি বুঝতে পারছি? একটু কমেন্টে জানাবেন। আরেকটা উদাহরণ করি, কমেন্ট চেক করেন তো কে কি বলে। এবার আসি কার্বন মনোক্সাইড, CO, কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? তাহলে এটা কার্বন মনোক্সাইড। তাহলে সুপ্ত যোজনী বের করতে গেলে আমাকে 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে সর্বোচ্চ যোজনী, একটা হচ্ছে সক্রিয় যোজনী। তো কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 2 4। তাহলে হচ্ছে 4 হচ্ছে সর্বোচ্চ যোজনী। এখন এই যৌগে দেখবো সক্রিয় যোজনীটা ধর কত? তাহলে এখানে লেখা আছে CO, তার মানে এখানে বুঝতেছি অক্সিজেনের যোজনী 2 আর কার্বন ডাইঅক্সাইডের যোজনী 2। এই 2 দুইটার যোজনী সমান থাকার কারণে এখানে 2 সাধারণ গুণিত হিসেবে কাজ করছে, এই জন্য আমরা 2 গুলো লিখি নেই। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কোনো মৌল যৌগ গঠন করার সময় তাদের যোজনীগুলো সমান হয়, তাহলে সেক্ষেত্রে যোজনীগুলো না লিখে শুধুমাত্র মৌলগুলোই পাশাপাশি লিখলে ওই যৌগটা লেখা হয়ে যায়। তাহলে এখানে কার্বনের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2, এই জন্য এখানে 2 না লিখে শুধু মৌল দুটো পাশাপাশি লিখেই এখানে কার্বন মনোক্সাইডের যৌগ প্রকাশ করা হয়েছে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের যোজনী কত? কার্বনের যোজনী কত পাচ্ছি? কার্বনের সুপ্ত যোজনী, এর সুপ্ত যোজনী সর্বোচ্চ থেকে সক্রিয়টা বিয়োগ করব। তাহলে সর্বোচ্চ কত ছিল? 4, সক্রিয় কত? 2। তাহলে 2টা বিয়োগ করে দিলাম, তাহলে পাচ্ছি কত? 2। তাহলে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বনের সুপ্ত যোজনী 2, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 0। আরেকটা দেখি, FeCl3 ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে বলছে আয়রনের সুপ্ত যোজনী কত? তাহলে আয়রনের যদি সুপ্ত যোজনী নির্ণয় করি, তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী জানি কত? আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 2 আর হচ্ছে 3। তাহলে 3, এই 3 হচ্ছে তার সর্বোচ্চ যোজনী। তাহলে 3 থেকে এখানে সক্রিয় যোজনী কত? 3। এই 3টা হচ্ছে আয়রনের যোজনী। তাহলে 3কে বিয়োগ করে দিব, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 0। তাহলে ফেরিক ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 0, আর ফেরাস ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 1। তেমনিভাবে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 2, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বের করে দেখলাম কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 0। এরকম করে যে কোনো মৌলের কোনো একটা যৌগ থেকে তার সুপ্ত যোজনীটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। আরেকটা লাস্ট উদাহরণ,
সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সালফারের সূত্র যোজনী কত? তাহলে সালফারের আমরা যোজনী জানি কি কি? সালফারের যোজনী হচ্ছে 2 4 6। এই 6 হচ্ছে তার সর্বোচ্চ যোজনী। এখন এই যৌগে সালফারের সক্রিয় যোজনীটা কত সেটা আমাকে এখন হিসাব করে দেখতে হবে। তাহলে এখন দেখি এখানে সালফারের সক্রিয় যোজনীটা কত। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এস এর এখানে পরমাণু আছে 1, অক্সিজেনের এখানে আছে 2। তাহলে এই 1টা হচ্ছে অক্সিজেনের, এই 2টা হচ্ছে সালফারের। তো 1 তো কখনো অক্সিজেনের যোজনী হয় না, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে এই 2 যদি অক্সিজেনের যোজনী হয় 2 নিলাম, আর এখানে ছিল সালফার, তাহলে এই 2টা যাবে সালফারের কাছে, কিন্তু এখানে মূলত 2 নাই। তাহলে মূলত এখানে যদি 2 আমরা দিয়ে দিই তাহলে এখানে এই 1 এর সঙ্গে 2 গুণ করা হচ্ছে, তাহলে এখানে মূলত কত বসবে? তাহলে 2 দুগুণ এখানে হবে 4। তাহলে এই 4টা হচ্ছে সালফারের যোজনী। এখানে এ গেছে এখানে, আর এ আসছে এখানে। তাহলে এটাকে যদি আমরা গুণিতক আকারে লিখতে চাই তাহলে এখানে 2 কমন নিলে এস পাবো 1, আর অক্সিজেনে পাবো কত? 2। এই 1 তো লিখতে হয় না, তার জন্য এর সংখ্যা দেওয়া গেছে SO2। তাহলে এই SO2 থেকে আমাকে এখন সালফারের সুপ্ত যোজনীটা বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি সালফারের সক্রিয় যোজনী কত? 4, আর সর্বোচ্চ যোজনী হচ্ছে কত? 6। তাহলে সালফারের যদি সুপ্ত যোজনী বের করতে চাই তাহলে কি করব? 6 থেকে 4 বিয়োগ করে দেব। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত পাচ্ছি? 2। তাহলে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 2। আশা করি সবাই বুঝতে পারছেন। এগুলা বাসায় আরও একটু প্র্যাকটিস করবেন, বিভিন্ন যৌগ দিয়ে প্র্যাকটিস করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যোজনী মূলত শেষ। এরপরে আপনাদের কি টপিক আছে? আচ্ছা, এরপরে আছে যৌগমূলক। যৌগমূলকটা একটু দেখেন, যৌগমূলকটা অনেক সহজ। যৌগমূলকটা কি? একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন, ভালো করে শুনেন একটু, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে, এবং একটি মৌলের ন্যায় আচরণ করে, তখন ওই পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলে। তাহলে কি বললাম? একাধিক মৌলের কতিপয় পরমাণু যখন পরস্পরের সাথে, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয় ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে, এবং একটি মৌলের ন্যায় আচরণ করে, এ ধরনের পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলে। যারা 9-10 বই পড়ছেন তাদের ওই বইয়ে দেখবেন মোট 11টা মনে হয় যৌগমূলক দেওয়া আছে। তার মধ্যে 2টা ছিল ধনাত্মক যৌগমূলক, আর বাকি 9টা ছিল ঋণাত্মক যৌগমূলক। তো ধনাত্মক যৌগমূলককে মূলত 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক, এটা হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। ধনাত্মক যৌগমূলক 2টা কি কি? এটা হচ্ছে অ্যামোনিয়াম NH4+, একটা হচ্ছে অ্যামোনিয়াম NH4+, আর একটা হচ্ছে ফসফোনিয়াম PH4+। এটা হচ্ছে অ্যামোনিয়াম, এটা হচ্ছে ফসফোনিয়াম। এই 2টা হচ্ছে ধনাত্মক যৌগমূলক। বাকি আর যে যৌগমূলকগুলো আছে এগুলো সব ঋণাত্মক যৌগমূলক, যেমন OH-, SO4 2-, তারপরে CO3 2-, হাইড্রোক্সিল আয়ন, তারপরে কার্বনেট আয়ন, তারপরে আছে সালফাইড আয়ন আছে SO3 2-। এগুলা সবগুলাই হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। এখন এই যৌগমূলকগুলোর ক্ষেত্রে আমাদেরকে আধান আর যোজনীগুলো মুখস্থ রাখতে হবে। যৌগমূলকগুলোর ক্ষেত্রে যোজনী মুখস্থ রাখা অনেক সহজ। যেমন এইখানে যে যৌগমূলকগুলো আছে, এই যৌগমূলকগুলোর আধান যত ওই আধান থেকে শুধু চিহ্নগুলো বাদ দিলে যা থাকবে সেটাই তার যোজনী। যেমন অ্যামোনিয়ামের আছে +1, তাহলে প্লাস চিহ্নটা বাদ দিলেই শুধু 1 হবে তার যোজনী। যেমন কার্বনেট CO3 2-, এখানে তার আধান কত? 2-। এখান থেকে যদি মাইনাসটা বাদ দিয়ে শুধু 2 নেই, এই 2ই হচ্ছে কার্বনেটের যোজনী।
তাহলে আমাদের আধানগুলো মুখস্থ রাখতে পারলেই আমরা মূলত যোজনীগুলো মুখস্থ রাখতে পারবো। এই হচ্ছে যৌগমূলক। তাহলে যৌগমূলককে কটা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক, আর একটা হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। তো এগুলো আমরা সবাই একটু পড়ে নিব, আপনাদের বইয়ে এগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে কি টপিক আছে? সংকেত। একটা টপিক, লাস্ট টপিক হচ্ছে কি? সংকেত। প্রতীক পড়লাম, প্রতীক পড়ার পর যোজনী পড়লাম, যোজনী থেকে এবার আসছে সংকেত। সংকেত, সংকেত কি? সংকেত কি? কোন মৌল বা যৌগের পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। কি বলছে? কোন মৌল বা যৌগের পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে সংকেতকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক পদার্থের সংকেত, একটা হচ্ছে যৌগিক পদার্থের সংকেত। মৌলিক পদার্থের সংকেত কোনগুলো? আমাদের যে পর্যায় সারণী আছে, ওই পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, ওই 118টা মৌলের প্রত্যেকটা সংকেতকে তার মৌলিক সংকেত বলা হয়। আর যৌগিক সংকেত কি? এক বা একাধিক মৌলিক পরমাণু, এক বা একাধিক পরমাণু যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে, সেটাকে আমরা বলবো যৌগিক সংকেত। যেমন মৌলিক সংকেত হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, ব্রোমিন। এগুলা হচ্ছে মৌলিক সংকেত। আর যৌগিক সংকেত কি? যৌগিক সংকেত উদাহরণ হচ্ছে H2O, NaCl, তারপর হচ্ছে CO2। এই ধরনের সংকেতগুলোকে বলবো, এগুলো হচ্ছে যৌগিক সংকেত। এখন আপনাদের কিছু প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে গাঠনিক সংকেত, স্থূল সংকেত আর গাঠনিক সংকেত। তা গাঠনিক সংকেতগুলো কিভাবে লিখবেন? গাঠনিক সংকেত মূলত একটা প্র্যাকটিসের বিষয়। এটা যে যত প্র্যাকটিস করবেন সে তত এগুলো ভালো শিখতে পারবেন। এগুলো প্র্যাকটিস করতে হবে, নিজের থেকেই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, এগুলার যোজনী বা হাত সম্পর্কে জানতে হবে। যেমন হাইড্রোজেনের হাত হচ্ছে 1, অক্সিজেনের হাত হচ্ছে 2, তারপরে কার্বনের হাত ধরা হয় 4। এরকম করে আমরা যদি হাতগুলো জানতে পারি, নাইট্রোজেনের হাত হচ্ছে 3, এরকম করে হাতগুলো জানতে পারলে যে কোনো একটা যৌগের ক্ষেত্রে আমরা সহজেই ওর গাঠনিক সংকেতটা লিখতে পারবো। যেমন এখানে যে পানি লিখছি, পানি H2O, এটার গাঠনিক সংকেত কী হবে? এটা গাঠনিক সংকেত হবে কৌণিক আকৃতির বা ভি আকৃতির। যেমন এখানে নিলাম অক্সিজেন, এই দুই পাশে দিলাম হাইড্রোজেন, এই যে এটা ভি আকৃতির অথবা কৌণিক আকৃতির বলা চলে। এটা কোণের মতো হয়েছে এখানে। তাহলে এই যে পানির গাঠনিক সংকেত লিখলাম। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেত যদি লিখতে চাই, তাহলে কার্বনের হাত হচ্ছে 4টা, অক্সিজেনের হাত হচ্ছে 2টা। তাহলে এখানে কীভাবে লিখবো? অক্সিজেনটা থাকবে কেন্দ্রে, কার্বনটা থাকবে কেন্দ্রে, দুই পাশে 2টা থাকবে অক্সিজেন। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেতটা লিখলাম, এই গাঠনিক সংকেত নামটা সব আমাদের জানতে হবে। পানির যেমন গাঠনিক সংকেত হচ্ছে কৌণিক আকৃতির বা ভি আকৃতির, আর কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেতের নাম হচ্ছে সরল রৈখিক। এরকম করে আরও আছে অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেনের 3টা হাত, এরকম করে লিখতে পারি H, আর হাইড্রোজেনের একটা করে হাত। এই হচ্ছে গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেতগুলো মূলত প্র্যাকটিসের বিষয়। এটা যে যত প্র্যাকটিস করবেন তার তত এটা ভালো হবে। আর কি আছে? যেমন নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত, নাইট্রিক অ্যাসিড HNO3, এই নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত লিখতে বলছে। তাহলে নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা কীভাবে লিখবো? এখানে হাইড্রোজেন একটা হাত দিলাম, অক্সিজেন, এই অক্সিজেনের 2টা হাত হয়ে গেল। এখন নাইট্রোজেন এখানে নেব, নাইট্রোজেনের 3টা হাত লাগে। তাহলে অলরেডি একটা হাত হয়ে গেছে, এই পাশে 2টা হাত দিয়ে তার বিষয়ে একটা অক্সিজেন দিয়ে দেবো, হয়ে গেল। এটা নাইট্রিক অ্যাসিড হবে না, এটা নাইট্রাস অ্যাসিড হবে, নাইট্রাস। HNO2 এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, আর HNO3 এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত, এভাবে প্রত্যেকটা যৌগেরই আপনাদের বইয়ে যে যৌগগুলো দেওয়া আছে, এই যৌগগুলোর গাঠনিক সংকেতগুলো নিজের থেকে প্র্যাকটিস করবেন, করলে এটা ভালো শিখতে পারবেন। যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, একটা বড় যৌগ দেখেন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড Al অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি?
AlOH3, এই হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেতটা কীভাবে লিখবো? অ্যালুমিনিয়ামের যোজনী যেহেতু 3, তাহলে অ্যালুমিনিয়ামের হাতও হচ্ছে 3, তাহলে এখানে 3টা যদি হাত আমরা দিয়ে দেই, এভাবে 3টা হাত যদি দিয়ে দেই, তাহলে প্রত্যেকটা হাতের সঙ্গে একটা OH দিব, OH দিব, প্রত্যেকটা হাতের সঙ্গে একটা করে OH যুক্ত করব, তাহলে ওর গাঠনিক সংকেত লেখা হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পারতেছেন। যেমন আরেকটা লিখি সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা কী হবে? এটা একটু বড় জটিল। সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত H2SO4, H2SO4। এই সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত আমাকে লিখতে হবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা লিখবো কীভাবে? সালফারের হাত হচ্ছে 6, সালফারের হাত 6টা, এই 6টা হাতের সঙ্গে মিলাই বাকি সংকেতগুলো লিখতে হবে। তাহলে প্রথমে এখানে কেন্দ্রীয় মূল্য দিলাম 6, এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা, তাহলে এই পাশে একটা অক্সিজেন দিলাম, এই পাশে একটা অক্সিজেন দিলাম। তাহলে 6টা হাতের মধ্যে অলরেডি 2টা হাত, 4টা হাত আমরা ইউজ করে ফেলছি, তাহলে আর হাত আছে কয়টা? 2টা, তাহলে এই 2টা হাত এই পাশে দিব, এটার সঙ্গে একটা O, একটা H, এটার সঙ্গে একটা O, এই পাশে একটা H, এই তো হয়ে গেল সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। তাহলে এখানে সব কিছু অলরেডি মিলে গেছে। যেমন অক্সিজেনের হাত হচ্ছে 2টা, এই পাশে 2টা হাত, অক্সিজেন এই পাশে 2টা হাত, এই অক্সিজেন এই পাশে একটা হাত, এই পাশে একটা, 2টা হাত, এই অক্সিজেন এই পাশে একটা হাত, এই পাশে একটা, 2টা হাত। হাইড্রোজেনের একটা হাত হয়, এই পাশে হাইড্রোজেন একটা হাত আছে, এই পাশে একটা হাত আছে। এখন সালফারে দেখেন, সালফার কেন্দ্রীয় মূল্য, এই কেন্দ্রীয় মূল্য কয়টা হাত মিলছে? 2, 4, অলরেডি 6টা হাত হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা যৌগের আপনাদের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে, CaCO3। আচ্ছা দেখেন, Ca একজন কমেন্ট করছে CaCO3, এই ক্যালসিয়াম কার্বনেটের গাঠনিক সংকেত লিখতে বলছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের গাঠনিক সংকেতটা কীভাবে লিখবো? এখানে দিলাম O, দুই পাশে ক্যালসিয়াম নয়, এখানে হচ্ছে কার্বন। কার্বনের হাত কয়টা? 4টা। কার্বনের হাত কয়টা হয়? কার্বনের হাত হচ্ছে 4টা। যে এই পাশে একটা হাত দিলাম, এই পাশে একটা হাত দিলাম। এখন এই 2টা অক্সিজেনের হাত কয়টা হয়? 2টা করে হয়, অলরেডি একটা করে হয়ে গেছে। তাহলে এই পাশেটা দেই, এই পাশেটা দেই, 2টা হয়ে গেল। এখন ক্যালসিয়াম আছে কয়টা? একটা, এই যে ক্যালসিয়ামের হাত 2টা, ক্যালসিয়াম দিয়ে দিলাম। তাহলে দেখেন প্রত্যেকটাই মিলে গেছে। অক্সিজেনের হাত 2টা, কার্বনের হাত 4টা, এই যে 4টা, আবার এই অক্সিজেনের হাতে একটা 2টা, এই অক্সিজেনের হাতে একটা 2টা, ক্যালসিয়াম আর যোজনী 2, তাহলে এর হাত হচ্ছে 2টা, এই পাশে একটা, এই পাশে একটা। ক্যালসিয়াম কার্বনেট যে কমেন্ট করছিল তার জন্য এটা। আর কোনো কমেন্ট আসছে না? শেষ করে দিব। চলেন ভাই, মোটামুটি এখন আমি তো যোজনী চ্যাপ্টার পড়াইলাম, আপনারা এই যোজনীগুলো মুখস্থ করে নেবেন। মূলত 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের যোজনী আপনারা মুখস্থ করে নেবেন। যেমন হাইড্রোজেনের যোজনী 1, হিলিয়ামের যোজনী, তো হিলিয়াম নিষ্ক্রিয় মৌল, এটা কোনো তফাৎ নেই। লিথিয়ামের যোজনী হচ্ছে 1, তারপরে লিথিয়াম অ্যালুমিনিয়াম যোজনী 3, বেরিলিয়ামের যোজনী হচ্ছে 2, বোরনের 3, কার্বনের 2, 4, নাইট্রোজেনের 3, 5, নাইট্রোজেনের যোজনী 3, 5, তারপরে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, আর অক্সিজেনের পর কি আছে? ফ্লোরিনের যোজনী হচ্ছে 1, তারপরে নিয়নের যোজনী সোডিয়ামের 1, সোডিয়ামের 1, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, সিলিকনের যোজনী হচ্ছে 4, তারপরে সিলিকনের যোজনী তো অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস যোজনী হচ্ছে 2, ফসফরাসের যোজনী হচ্ছে 3, 5। এভাবে আপনারা প্রত্যেকটা মৌলের যোজনীগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। কোলনের যোজনী হচ্ছে 1, তারপরে জিঙ্কের যোজনী হচ্ছে 2, কপারের যোজনী হচ্ছে 1, 2, এভাবে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। এভাবে প্রত্যেকটা মৌলের যোজনীগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে এই যোজনীর চ্যাপ্টার পড়া আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ফসফরিক অ্যাসিডের দেখেন, ফসফরিক অ্যাসিড H3PO4, হেডটা পড়ে গেছে, হেডটা লাগিয়ে রাখলে বন্ধ হয়ে যাবে, না থাক সমস্যা নেই। ফসফরিক অ্যাসিড H3PO4, এটার ক্ষেত্রে যদি স্থূল গাঠনিক সংকেত লিখতে চাই,
তাহলে এখানে কীভাবে লিখব? এখানে দেখেন কেন্দ্রীয় মূল হচ্ছে ফসফরাস, কেন্দ্রীয় মূল হচ্ছে এই ফসফরাস। এই ফসফরাসের যোজনী কত? 3,5। তাহলে ফসফরাসের হাত কয়টা? এখানে ফসফরাসের হাত ব্যবহার হবে 3টা। তো 3টা হাত আমরা দিয়ে দিলাম, এই যে 3টা হাত দিয়ে দিলাম। এখন এখানে প্রথমে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন 3টা। এই 3টা হাইড্রোজেনকে আমাদেরকে মিলে দেখতে হবে। আচ্ছা, এখানে একটু যোগটা লিখতে ভুল গেছে, এটা হবে H3PO3, সরি এই যোজনীটা হবে H3PO3। তাহলে 3টা অক্সিজেন 3টা হাইড্রোজেনের সঙ্গে একসাথে বন্ড করে দিব। তাহলে এখানে একটা হবে O, একটা H, এখানে একটা হবে O, এখানে একটা H, এখানে একটা হবে O, এখানে একটা হবে H। তাহলে এখানে ফসফরাস ছিল একটা, ফসফরাস একটা, অক্সিজেন ছিল 3টা, হাইড্রোজেন ছিল 3টা মিলে গেছে। আর প্রত্যেকটার হাতও আবার মিলে গেছে। এইভাবে হাতগুলো মিলাই, যোজনীর সঙ্গে হাতগুলো মিলাই আমাদেরকে গাঠনিক সংকেতগুলো লিখতে হবে। তো আপনাদের যাদের বই আছে বইগুলোতে দেখবেন অনেকগুলো সংকেত আছে। এই সংকেতগুলো থেকে আপনারা বাসায় নিজের থেকে প্র্যাকটিস করবেন। যে যত প্র্যাকটিস করবেন সে তত এগুলো ভালোভাবে লিখতে পারবেন। তো আজকে আমি এখানেই ক্লাস শেষ করে দিচ্ছি। যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমরা সেটা পরবর্তীতে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেষ বন্ধ করছেন? হ্যাঁ, শেষ না? কারো কোনো প্রবলেম আছে নাকি? আর সবাই কি বুঝছো ক্লাসটা? কমেন্ট করো। তো যে যত বেশি রেসপন্স করবা তাদেরকে আমি অন্তত চোখে চোখে রাখবো। তার প্রথম থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত যেই হেল্পই লাগুক, যেমন ধরো নোটস, দেন পিডিএফ, আরও আদার্স কিছু অনেক কিছুই আছে বা গাইডলাইন, হ্যাঁ এগুলো আমি তাদেরকে একদম ফ্রিতেই দিয়ে দেবো। তো যাই হোক, ক্লাসটা যদি বুঝে থাকো সবাই একটু রেসপন্স করো। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কত অধ্যায় আছে? 1 অধ্যায়। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা 1 অধ্যায়ে আলোচনা করবো, 1 অধ্যায় নিয়ে। তো 1 অধ্যায় থেকে তোমাদের কিন্তু মোটামুটি 11 মার্ক কোশ্চেন থাকে, 11 মার্ক। হ্যাঁ, তো ওই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। সেখান থেকে তোমাদের রচনামূলক একটা 100% কমন দিব, যেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এটা সবাই পারো। তারপরে জাস্ট আমরা ক্লাসগুলো করাই দেবো, পরীক্ষার আগে আগে জাস্ট রিভিশন করে যাবা বা একবার করে দেখে যাবা, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো সবাই ক্লিয়ার আশা করি নাকি? আর যেটা বলছিলাম যে যদি কারো হ্যান্ড নোটসটা এবং পিডিএফটা যদি কারো দরকার হয় তো আমাকে মেসেজ করো বা কমেন্ট করো, আমি তাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। তো নেক্সট ক্লাসে মানে যেই ক্লাসে যেটাই হোক, যেমন ম্যাথ, ফিজিক্স, বেসিক ইলেকট্রিসিটি, যে ক্লাসেই হোক, তো লাইভ ক্লাসগুলোতে এখন মেগা ক্লাস এখনও শুরু হয় নাই। ম্যাথের মেগা ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে। যাই হোক, এই লাইভ ক্লাসগুলো যখন নেওয়া হবে তো সবাই কমেন্ট করবা। যদি আমি বেসিক ইলেকট্রিসিটি ক্লাস নেই তাহলে ওই দিন আমি ওই নোটটাই দেবো। হ্যাঁ, যখন আমি ম্যাথ ক্লাস নেব, যদি কারো ম্যাথের নোট প্রয়োজন হয় তাহলে ম্যাথের নোটটা দিয়ে দেবো। তো ম্যাথের কিন্তু ক্লাস শেষ হয়েছে, এখন তোমাদের মেগা ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি। তো মেগা ক্লাসে আমরা যাই করব, ক্লাসগুলো হবে মূলত হচ্ছে অন শর্ট রিভিশন ক্লাস। জাস্ট আমরা রিভিশন করব, যার যেটা প্রবলেম আমরা সলভ করাই দেবো, এবং আমি সুপার সাজেশন ভিত্তিক কিছু ম্যাথ করাই দেবো, যেগুলো ম্যাথ 100% তোমাদের পরীক্ষা থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটাই আর কি। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।